সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি খুলল মালয়েশিয়া শ্রমবাজার, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আজকে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন আসিফ মনির, অভিবাসন ও শ্রমবাজার বিশেষজ্ঞ। তিনি যুক্ত আছেন আমার সাথে যুক্ত আছেন বাইরার সাবেক যুগ্ম মহাসচিব মিজানুর রহমান। দুজনকেই স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম যে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, আমরা জানি যে প্রধানমন্ত্রী কিছুদিন আগেই মালয়েশিয়া সফর করে এসেছেন, এবং চীন এবং মালয়েশিয়া এই সফর দুটি দেশ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তখনও বলা হচ্ছিল, এখনো বলা হচ্ছে, এবং সেই সাথে যেটা যুক্ত হয়েছে সেটা প্রধানমন্ত্রীর সফরের পরে যে মালয়েশিয়ায় যে শ্রমবাজার দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সেটি খুলে দেওয়া হয়েছে। কি সংখ্যক শ্রমিক রপ্তানি বা শ্রমশক্তি আমরা সেখানে রপ্তানি করতে পারবো, বা কিভাবে কি পর্যায়ে কোন দিকগুলোতে গুরুত্ব দিয়ে আমরা এবার শ্রমিক রপ্তানিতে বা শ্রমশক্তি রপ্তানিতে আমরা পদক্ষেপগুলো নিব, আপনাদের সাথে সেই বিষয়গুলো আলোচনা করতে চাই। আসিফ মনির, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। বলছি যে মালয়েশিয়ায় শ্রমবাজার খুলেছে, বাংলাদেশ এখন একটা ভারসাম্যের কূটনীতিতে পা রাখছে, এমনটাই বলা হচ্ছে। বাস্তবতাটা কি সেটা একটু জানতে চাই। এবং মালয়েশিয়ায় এই যে শ্রমবাজারটা খুলে দেওয়া হলো, কোন কোন দিকগুলো বিবেচনায় রেখে কোন কোন সুবিধাগুলো বা কোন কোন অসুবিধাগুলো আইডেন্টিফাই করে এই যে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের শ্রমবাজার খুললো বা বিকশিত হলো, বা আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। আমি যেটা বলবো যে এখানে আসলে কিছুটা পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে। তাৎক্ষণিকভাবে মন্তব্য করাটা কঠিন। কারণ হচ্ছে যে যেসব কারণে এর আগে শ্রমবাজার বন্ধ হয়েছে, এবং একবার না একাধিকবার হয়েছে, সেই প্রেক্ষাপটগুলোর খুব বেশি পরিবর্তন এখনো হয়নি। যেটা বলতে পারি যে কিছুটা আশার ইঙ্গিত দেয় সেটা হচ্ছে যে সাম্প্রতিককালে মাননীয় প্রধানমন্ত্রীর যে সফরটি হয়েছে মালয়েশিয়াতে, তারপরে সেখানে যে উভয়ের একটা যুক্ত বিবৃতি এসছে, জয়েন্ট স্টেটমেন্ট, সেখানে এই ব্যাপারে কিছু কিছু পদক্ষেপের কথা বলা আছে। যেমন এক্সিস্টিং যে এমওইউ আছে, অর্থাৎ সমঝোতা স্মারক এই শ্রমবাজারের সংক্রান্ত, সেটাকে রিভিউ করা হবে, এবং এই সংক্রান্ত যে জটিলতাগুলো আছে সেটা নিরসন করার জন্য দুই সরকারই ভূমিকাটা রাখবে। এই দুই সরকারের ভূমিকা রাখার বিষয়টা গুরুত্বপূর্ণ, কারণ এখানে যেই কারণে বন্ধ হয়েছিল সেটা কখনোই শুধুমাত্র বাংলাদেশ সরকার বা বাংলাদেশের প্রেক্ষাপটের কারণে না, আবার শুধুমাত্র মালয়েশিয়ার কারণে না। যেহেতু এটা দ্বিপাক্ষিক একটা ব্যাপার আছে, তো দ্বিপাক্ষিকভাবে সেগুলোর সমাধানের জায়গায় যেতে হবে। এখন এখানে আমি যেটা বলবো যে পর্যবেক্ষণ করা বা একটু সতর্ক থাকার প্রয়োজন, সেটা হচ্ছে যে এখানে শ্রমবাজার খুলে দেওয়ার সাথে অনেক কিন্তু, যদি, হয়তো এই বিষয়গুলো আছে, সেগুলো কিন্তু এখন পর্যন্ত সুরাহা হয়নি। আমি জানি মিজান ভাই হয়তো তার দিক থেকে ব্যাখ্যা করবেন। আমি যেটা বলবো যে এখানে যে জটিলতাগুলো আছে সেটা যদি হয় যে উভয় সরকারের সদিচ্ছাটা আছে, এবং যেহেতু এই জয়েন্ট স্টেটমেন্টে সেটা এসেছে, এবং তারপর আমরা দেখেছি যে মালয়েশিয়াতে সেখানে সর্বোচ্চ পর্যায়ে থেকে সেটাকে আরও পুনর্ব্যক্ত করা হয়েছে। আমাদের শ্রমবাজার সংক্রান্ত ওইখানের আমাদের এখানকার যেরকম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, তাদের ওখানকার কাউন্টার পার্ট, তারা এটা নিয়ে বিবেচনা করেছেন যে এটা খুলে দেওয়ার ব্যাপারে তারা কি কি করবেন। কিন্তু যেই বিশেষ করে আমরা যদি বলি যে এই ক্ষেত্রে যে দুর্নীতির প্রসঙ্গগুলো রয়েছে, সেগুলো কিন্তু এখনো অমীমাংসিত আছে। এখন যে জন্য বলছি যে আমি আসার জায়গাটা আমরা দেখি যে হ্যাঁ, যদি সদিচ্ছা থাকে যে এই জটিলতাগুলো বা এই যে আইনি ব্যাপার আছে বা জটিলতা আছে, বা অনেক সময় সিন্ডিকেট বলা হচ্ছে, এইটার যে দুর্বলতা বা এগুলোর যে নেতিবাচক দিকগুলো আছে, সেগুলো যদি দুই সরকার এটা প্রমাণটা রাখতে হবে যে হ্যাঁ, আমরা এটা কার্যত প্রমাণের জায়গায় যাচ্ছি। কশনটা এই যে আমরা যখন এই ব্যাপারে আলাপ করছি, যারা বিদেশে যেতে চান, বিশেষ করে মালয়েশিয়া যেতে চান, এবং গত বছর 24-এ যখন বন্ধ হয়েছে তখন যারা ওই সময় যেতে পারেনি, একটা গোষ্ঠী কিন্তু তখনও যেতে পারেনি, শেষ মুহূর্তে যখন বন্ধ হয়ে গেল, তারা সহ আরও অনেকেই কিন্তু আছেন যারা যাওয়ার জন্য প্রস্তুত। আমরা যখন সংবাদ মাধ্যমে এগুলো নিয়ে আলাপ আলোচনা করছি, মালয়েশিয়া যাবার জন্য অভিবাসী প্রত্যাশীরাও কিন্তু উন্মুখ, এবং তারা কিন্তু প্রায় একবার বাড়িয়ে থাকবে যে খুলে গেছে, তার মানে এখন আমি যেতে পারবো। কিন্তু জটিলতাগুলো নিরসন না হলে যেটা হবে যে ওনাদের সেই আগের মতোই অনেক টাকা দিয়ে যেতে হতে পারে, গেলে তারা ওখানে গিয়ে হয়তো আবার কাজ পাবেন না। কারণ এখন এই মুহূর্তেও অনেক বাংলাদেশি আছে মালয়েশিয়াতে যাদের কাজ নেই।
নতুন করে যখন আমি তাদের খুলছি- ব্যাপারে কি কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? না, প্রায় কিন্তু- 2000-এর বেশি বাংলাদেশি এখনো মালয়েশিয়াতে, আমরা জানি যে তারা তাদের ভিসা জটিলতা কিংবা তাদের কাজের জটিল মানে কাজ পাওয়ার বিষয়গুলো নিয়ে একটা অমীমাংসিত অবস্থায় রয়েছে এবং অনির্ধারিত অবস্থায় রয়েছে। তাদের ব্যাপারে কি কোনো রকমের সিদ্ধান্ত হয়েছে? দেখুন, জয়েন্ট স্টেটমেন্ট তো এখানে খুব ওভারঅল অনেকগুলো বিষয় থাকে ছিল, এখানে এত বিস্তারিত বলার সুযোগ নেই, কিন্তু উল্লেখটা আছে যে জটিলতাগুলো নিরসন করা হবে, যেটা দরকার, যেটা আমরা অতীতেও দেখিনি। সে কারণে বলছি যে কশনটা দরকার, সাবধানতা দরকার, যে এটার একটা পরবর্তী ধাপগুলোতে শুধু কূটনৈতিক ধাপ না, এখানে বিভিন্ন রকমভাবে প্রশাসনিক, আইনি অনেকগুলো ধাপ আছে যেগুলো সক্রিয় হতে হবে। অর্থাৎ শুধুমাত্র দুই দেশের সর্বোচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রী সদিচ্ছা ব্যক্ত করলেন, একমত হলেন এবং চিচিং ফাঁক বা একেবারে জাদুর মতো দরজা খুলে গেল, তা তো হবে না। এখানে জটিলতাগুলোকে নিরসন করতে হবে, না হলে যেটা থেকে যাবে সেটা হচ্ছে যে আপনি যে সংখ্যা বলছেন আমি বুঝি যে এখানে আরো অনেক বেশি, অনেক বেশি। কিন্তু আমরা দেখেছি গত ইভেন এক বছরের মধ্যেও বিভিন্ন সময়ে যারা সেখানে কোনোভাবে অবৈধ হয়ে পড়েছেন, শুধু বাংলাদেশি না অন্যান্যরাও, তাদেরকে বিভিন্ন সময় ধরপাকড় করা হচ্ছে, তাদেরকে দেশে পাঠিয়ে দেবে এরকম হুমকি দেওয়া হচ্ছে। এটা কিন্তু মালয়েশিয়ার কর্তৃপক্ষই করছে। এখন হয়তো যারা অভিবাসন প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করেন এবং আইনি প্রক্রিয়া আছেন, দুটো হয়তো আলাদা মন্ত্রণালয়, কিন্তু তারা তো সকলেই মালয়েশিয়ার সরকারের অংশ। কাজে এখানে বোঝার দরকার হবে যে তারা আসলে ওইসব ব্যাপারগুলো নিয়ে কিভাবে মীমাংসা করবেন। তারপরে যারা এই ব্যবসার সাথে যুক্ত তারা কতটাই আলাপ আলোচনার মধ্যে আছেন, এবং আমরা যাদেরকে নিয়ে কথা বলছি, এই আজকে আমাদের মতো এখানে যারা বসে আছে এরকম আলাপ আলোচনায় কিন্তু যারা বিদেশে যেতে চান, আপনি যে শ্রমিক বা কর্মী ভাই বোনদের কথা বলছেন, তাদের কথা কিন্তু আমরা কিছু শুনছি না। তারা যে জটিলতা বা তাদের যে শঙ্কা আছে আমরা মোটামুটি জানি, আমরা বলি যে হ্যাঁ তাদের সাথে আমাদের যোগাযোগ থাকে, জানি। কাজে এখানে ব্যবসায়ীদের ভাষ্যটা নেই, এখানে অভিবাসী যারা তাদের ভাষ্যটা নেই, কিছু কর্তৃপক্ষের ভাষ্যের জায়গা শুনছি, এবং সেটাতে যদি আমরা অনেক বেশি উৎসাহী হয়ে যাই তাহলে কিন্তু যেটা হবে যে আশা হত হওয়ার চান্সটা থাকবে। আমি নেগেটিভ হতে চাই না, কিন্তু একটু অবশ্যই আসিফ মুনির, আমরা আশাবাদী মানুষ, আমরা আশাহত হতে চাই না, নেতিবাচক কোনো কিছু চিন্তা করতে চাই না। নিশ্চয়ই এই যে অমীমাংসিত বিষয়গুলো রয়েছে, বিশেষ করে দুর্নীতি, মিজানুর রহমান আরো একদিন আপনার সাথে এই বিষয়টি নিয়ে কথা হচ্ছিল এবং সেই দিনও আমরা বিভিন্ন বিষয়গুলোকে তুলে আনার চেষ্টা করেছিলাম যে এই যে শ্রমশক্তি বা আমরা শ্রম সম্পদ দেশের বাইরে রপ্তানি করি এবং পরবর্তীতে দেখা যায় বিভিন্ন দেশে রপ্তানি করি, বিশেষ করে মিডল ইস্ট থেকে যখন তাদেরকে আবার ফেরত পাঠানো হয় এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নির্যাতনের খবর আমরা পাই, এগুলো পত্রিকাতে আসে। আচ্ছা যাই হোক, কিন্তু এই যে সিন্ডিকেশনের কথা বলছিলাম, আমরা রিক্রুটিং এজেন্সি যেগুলো আছে তার মধ্যে অনিবন্ধিত কিছু রিক্রুটিং এজেন্সি রয়েছে, আবার তাদের কাছ থেকে প্রতারিত হওয়ার আশঙ্কা কিন্তু সাধারণ যারা মালয়েশিয়াতে যেতে প্রত্যাশী তাদেরও কিন্তু এক ধরনের আশঙ্কার জায়গা রয়েছে। এই অমীমাংসিত বিষয়গুলো নিয়ে কি কোনো আলোচনা হয়েছে কিনা আপনার জানা মতে, মিজানুর রহমান? ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের মন্ত্রী মহোদয়, আজকে ওনারা একটি ভালো ফসল আমাদের জন্য নিয়ে আসতে পেরেছেন, এবং এটি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, যারা প্রবাসী যাবেন তাদের জন্য একটি স্বপ্নের দেশ মালয়েশিয়া। আপনি দেখে থাকবেন মালয়েশিয়া প্রতিবারই দুই এক বছর করে বন্ধ থাকে এবং তারপরে খোলে। যেখানে আপনি প্রথম প্রশ্নটি আসিফ ভাই কি করেছেন যে কতজন লোক যাবে, সেখানে আমাদের আসলে যে অভিজ্ঞতার দিক থেকে আমরা বলতে পারি মালয়েশিয়া একটি নির্দিষ্ট সময়ের একটি নির্দিষ্ট কোটা তারা অ্যালোকেশন করে। এই কোটাটি ফুলফিল হওয়ার হলে সাধারণত তারা তাদের কর্মী গ্রহণ করা, কর্মী নিয়োগের যেই প্রক্রিয়াটি সেটি বন্ধ করে দেয়। এটি আমি প্রথম আমার সরকারকে বলবো যে আমরা এটা চাই যে যেই পরিমাণ অ্যাপ্রুভাল বের হবে সেই পরিমাণ লোক যাতে যেতে পারে, কারণ একটি লোকের সেখানে যাওয়ার জন্য যেই প্রক্রিয়াগুলো আমরা দেখি সেখানে প্রত্যেকটি প্রক্রিয়ার সাথেই অর্থ এবং সময় এবং স্বপ্ন এই তিনটি জড়িত থাকে। তো সেই দিকে বিবেচনা করে আমি মালয়েশিয়ার সরকার এবং আমাদের বাংলাদেশের সরকারের কর্তা ব্যক্তি যারা আছেন তাদেরকে অনুরোধ করব যেই পরিমাণ অ্যাপ্রুভাল দিবে, যাদেরকে ভিসা দিবে তারা যাতে অবশ্যই মালয়েশিয়া যেতে পারে। গতবার আপনি শুনেছেন প্রায় 17,000-এর মতো লোক যেতে পারেনি। 2009 সালে যখন বন্ধ হয়েছে তখন 1,56,056 জন, 1,56,056টি ভিসা আমরা লোক প্রেরণ করতে পারিনি, যে 2009-এর মার্চে যেটা বন্ধ হলো। তো
এই ধরনের সমস্যাগুলো তো অবশ্যই সরকার দেখবেন। তার সাথে সাথে আমি আমাদের আসিফ ভাইয়ের সাথে আমি একমত যে আরও কিছু কর্মের জায়গাগুলো আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। সেটি হচ্ছে ওই দেশে গিয়ে সঠিকভাবে তারা কাজটি পাবে কিনা, ওই দেশে স্যালারির যে মানদণ্ড আছে সেই মানদণ্ড থেকে তারা স্যালারিটা ঠিকমতো পাচ্ছে কিনা, প্রত্যেক মাসের স্যালারিটা ঠিকমতো পাচ্ছে কিনা, সেখানে আমাদের এম্বাসি এবং সরকারের একটা বড় ভূমিকা থাকবে এবং আমরা যারা কাজ করি তাদেরও একটা বড় ভূমিকা রাখা উচিত। পাশাপাশি যেটি সবচেয়ে বড় জটিলতার কথা আপনি বলেন যে পৃথিবীর কোনো দেশের লোক কোনো দেশে গিয়ে জেলখানায় যাবে, এটি কিন্তু কারো কাম্য থাকতে পারে না। দেখেন, আমরা যারা রিক্রুটিং এজেন্সির মালিক আছি, আমরা যারা বাইরের সাধারণ সদস্য আছি, তারা কোনো কর্মী প্রেরণ করে ওই কর্মীটা বিপদে পড়ুক, সঠিক কাজ না পাক, সঠিক বেতন না পাক, এতে কিন্তু আমাদের কোনো লাভ নেই। আপনারা যেটি মনে করেন যে লোকটি প্রেরণ করাটাই আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কিন্তু সেটাকে মনে করি না। প্রত্যেকটা রিক্রুটিং এজেন্সি যে একভাবে চিন্তা করে সেরকম আমি বলবো না। আমি বলবো অধিকাংশ রিক্রুটিং এজেন্সি এটা চিন্তা করে এবং যারা সাধারণত প্রকিউরমেন্টের সাথে থাকে, তাদের নিজস্ব মার্কেটিং আছে, তারা কোনোদিনই কোনো ধরনের দুর্নাম কাঁধে নিতে চায় না। এই যে একটি কথা আপনি বললেন এই মাত্র যে ভুইপুর কিছু রিক্রুটিং এজেন্সির নামে কিছু প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে, এটি সরকারকে দেখতে হবে। কোনো ট্রাভেল এজেন্সির একটি অফিস করে সেখানে রিক্রুটমেন্ট চালানো, এটা কি আপনাদের সংগঠনের পক্ষ থেকে এটা কমপ্লেইন যায় না? বা আমরা সবসময় বলি, কিন্তু যখন আপনি একটি সরকারের কাছ থেকে একটি লাইসেন্স নেবেন, যেমন রিক্রুটিং এজেন্সির জায়গায় আপনি ধরেন আপনি ট্রাভেল এজেন্সির একটি লাইসেন্স নিলেন, একটা যে কোনো একটা সার্ভিসের জন্য একটা লাইসেন্স নিলেন, ইভেন আপনি একটা স্টুডিও দিলেন, সেখানে বসে আপনি ছবি তুললেন আর বললেন আমার কাছে সুযোগ আছে, আপনাকে মালয়েশিয়াতে আমি পাঠাই দেবো, আমার লোক আছে, আমার ভাই আছে, আমার বন্ধু আছে। সেখানে দেখেন কিছু বিষয় বাংলাদেশের সাথে ঘটে যাচ্ছে। সেটি হচ্ছে আমরা সৌদি আরবের যে ভিসাগুলো পাই, সেই ভিসাগুলোর মধ্যে প্রায় 80% FNF ভিসা আমরা বলি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের দিয়ে আসে। সেগুলো কিন্তু রিক্রুটিং এজেন্সি শুধুমাত্র তাদেরকে সার্ভিসটা দেয় যে আপনারা যাতে যেতে পারেন, বা বাংলাদেশে যেই সৌদি দূতাবাস আছে সেইখান থেকে কার্যক্রম এবং আমাদের ম্যানপাওয়ার বিএমইটি কার্ড করে দেওয়া, তাদের আরও কিছু আনুষঙ্গিক কাজ আছে সেটা আমরা করে দিই। আপনার বাবা যখন আপনার ভাইয়ের জন্য একটা ভিসা নেবেন, আপনার আত্মীয় যখন একটা আত্মীয়ের জন্য ভিসা নেবেন, সেখানে কিন্তু তদন্তের জায়গাটা আমাদের অনেক খর্ব হয়ে আসে, কিংবা আমাদের এম্বাসিও সেখানে সহায়তা করতে পারে না। তো এই যে ভুইপুর লাইসেন্সেরগুলোর কথা বললেন আরেকটা বার, এই লাইসেন্সগুলো কি কোনো সংগঠন দ্বারা নিয়ন্ত্রিত না? তারা কোথায় অফিস করবে ইন্ডিভিজুয়ালি তারা করতেছে। সরকার তাদেরকে আইডেন্টিফাই করতে পারে। আরেকটা এখন অনেক ভালো একটা সুযোগ এসেছে, আমরা অনেক সময়ই দেখি, আপনার পেপার পত্রিকাও দেখলাম, কিছু নিউজেও দেখলাম যে ফেসবুকের মাধ্যমে ইউরোপ পাঠাচ্ছে, আমেরিকা পাঠাচ্ছে, অস্ট্রেলিয়া পাঠাচ্ছে। দেখেন, সব ধরনের সমস্যা কিন্তু সরকারের মাথায় আছে, সরকার কিন্তু মাথায় রাখে। সব সমস্যার কেন্দ্রবিন্দু কিন্তু বাইরের সদস্যরা না। আমাদের এই জায়গাগুলো আলাদা আলাদা করতে হবে। এখন আপনি যদি এর পাপের জন্য বি কে ধরেন, বি এর পাপের জন্য সি কে ধরেন, সি এর পাপের জন্য এ কে ধরেন, এরকম ভাবে অগোছালো ভাবে কাজ করলে কিন্তু আমরা সমস্যা সমাধানের দিকে আমি যদি জিজ্ঞেস করি যে সরকারের সাথে যদি বাইরে সমন্বিত হয়ে বা একজোট হয়ে কাজ করে, তাহলে এই যে প্রতারণার যে বিষয়গুলো রয়েছে সেটা কি কমে আসবে বলে আপনার মনে হয়? একটা বিরতি নেই, একটা বিরতি নিয়ে আপনার সাথে আপনার কাছে এই প্রশ্নটি রাখবো। দর্শক, একটা বিরতি নিচ্ছি, দেশ সম্প্রতিকের সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার। সোনিয়া হক আপনাদের সাথে আছি খুললো মালয়েশিয়া শ্রম বাজার, এবং সেই সাথে কোন কোন বিষয়গুলোর প্রতি এখন সরকারকে আরো বেশি মনোযোগী হতে হবে সেই বিষয়টি নিয়ে কথা বলছি আসিফ মুনিরের সাথে এবং মিজানুর রহমানের সাথে। দুজন বিশেষজ্ঞ আমার সাথে আছে আজকে। আমি কথা বলতে চাই আসিফ মুনির, আপনার কাছে শুরুতেই চলে যেতে চাই, এবং সেটি হলো যে আমরা বেশ কিছু অমীমাংসিত বিষয়ের কথা আপনার কাছ থেকে শুনেছি, এবং সেটি নিয়ে এরই মধ্যে মিজানুর রহমানও কথা বলা শুরু করেছেন।
কোন কোন বিষয়গুলোকে এখন আসলে মাথায় রাখতে হবে? কারণ এর আগের বছরগুলোতে দেখেছি আমরা, এর আগের সময়গুলোতে এই যে শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়া কিংবা আমাদের যে মানে রেমিটেন্সের পরিমাণ, এই যে যাদের উপর ডিপেন্ড করে বা সেই জায়গাটাতে আমরা সংকুচিত হয়ে যাচ্ছি বা ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, তো সেই জায়গাটা কোন কোন জায়গায় এখন সরকারকে নজরদারি বাড়াতে হবে বলে আপনার মনে হয়? দুর্নীতির বিষয়টি তো অবশ্যই আছে। আমি যদি আবার ফেরত আসি যে দুই প্রধানমন্ত্রী যে যৌথ বিবৃতি দিয়েছেন, সেটাতে বলা হয়েছে যে এমওইউটাকে রিভিউ করতে হবে, অর্থাৎ যে যৌথ যে সমঝোতা স্মারক আছে, এটা চুক্তিও না, সমঝোতা স্মারক মানে হচ্ছে এটা একটা সফট এগ্রিমেন্ট। এই জায়গাটায় দুই সরকারে এগ্রি করতে হবে যে আমরা সময় এসেছে, কারণ মালয়েশিয়ার বাজারে টানাপোড়েন হোক অথবা এটার সাকসেসটা হোক, এটা অনেক দিনের একটা বাজার, কাজে এখানে সময় এসেছে এটাকে চুক্তির জায়গায় নিয়ে যাওয়া। তাতে হয় কি, দুই সরকারই কিছুটা বাধ্যবাধকতাটার একটা জোর আসে, সেটা হচ্ছে একটা দিক। রিভিউ করার ব্যাপারে বলা হয়েছে যে জয়েন্ট ওয়ার্কিং কমিটি এটা করবে। জয়েন্ট ওয়ার্কিং কমিটি মানে কি, এটার জন্য যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে মালয়েশিয়ার এবং আমাদের দূতাবাসে যে শ্রম কর্মকর্তা থাকেন তারা কাজটা করবেন। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে সেখানে যে শ্রম কর্মকর্তারা থাকেন তারা সরকারি দায়িত্বপ্রাপ্ত এবং তাদের আমলাতান্ত্রিক যে ট্রেনিং বা প্রশিক্ষণ থাকে, কিন্তু অভিবাসন বিষয়ে তাদের দক্ষতা কম। এই জায়গাটায় আমাদের দুর্বল জায়গাটাকে আরেকটু শক্তিশালী করতে হবে। এবং এই প্রক্রিয়াটার মধ্যে যেটা মিজান সাহেব বলছিলেন একটু আগে, যে এখানে পুরো ব্যবসার প্রক্রিয়ার মধ্যে ব্যক্তি নিজের একটা উদ্যোগের ব্যাপার আছে, এই যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বলা হয়, সেই জায়গাটি কিছুটা থাকে, মালয়েশিয়ার ক্ষেত্রেও কিছুটা আছে। আরেকটা হচ্ছে যে ব্যবসায়ীরা এই প্রক্রিয়ার মধ্যে একটা বড় ভূমিকা পালন করেন। এখন এই যে সমঝোতা স্মারক বা চুক্তি যে হবে, এই আলোচনার মধ্যে কিন্তু একেবারেই থাকেন না ব্যবসায়ীরা। সময় এসেছে যে ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব সেখানে রাখা। সেখানে সরকারেরও কিন্তু একটা সুবিধা থাকে, উভয় পক্ষের ব্যবসায়ীরা যদি থাকেন, যেমন ওইদিকে ব্যবসায়ী কার, ওইদিকে হচ্ছে যারা এমপ্লয়ার, যারা নিয়োগ করতে হবেন, তারা তো থাকেন, তারা তো তাদের না ওই যে এমওইউ যে হয়, এমওইউর আলোচনাটা একেবারে রুদ্ধদ্বার বৈঠকের মতো, এমনকি সেখানে কি আলাপ আলোচনা হয়, সেটার মিনিটস কি হয়, সেটাও কিন্তু পাবলিকলি শেয়ার্ড হয় না। না হওয়ার কিন্তু কোনো কারণ নাই, কেন এখানে মানে রাষ্ট্রীয় কোনো গোপন বিষয় নিয়ে কিন্তু তারা আলাপ করছেন না। কাজে এখানে যারা সংশ্লিষ্ট আছেন, যেমন ওইদিকে যেটা বলছে এমপ্লয়ার, এই যে ওখানে গিয়ে যদি কোনো কারণে একটা ব্যক্তি কাজ না পায়, এখন ওখানে কারা এমপ্লয়ার সেটা দেখার দায়িত্ব কিন্তু একটা হচ্ছে সরকারের, মালয়েশিয়ার সরকারের, কিন্তু আমাদের যে দূতাবাস আছে তাদেরও কিন্তু একটা দায়িত্ব, যে দেখা যায় যেই কারখানার কথা বলা হচ্ছে বা যেই জায়গায় লোক নিয়োগের কথা বলা হচ্ছে, আসলে কি ওখানে অতজন লোকের প্রয়োজন আছে, বাংলাদেশির প্রয়োজন আছে? মনে রাখতে হবে যে ওখানে কিন্তু শুধু বাংলাদেশি না, নেপালি, ভারতীয়, শ্রীলঙ্কান অনেক দেশে কিন্তু একই কারখানাতে নিয়োগ হচ্ছে। এই যে 1.5 বছর বা 2 বছর ধরে বন্ধ আছে, এই সময় কি অন্য দেশ থেকে মালয়েশিয়াতে যায়নি? গেছে কিন্তু। কাজে এখানে চাহিদার কথা যেটা বললেন সেটার সাথে ওই জায়গাটাতে এমওইউর জায়গাটা যদি আমি আসি, প্রথমত ওই জায়গাটাকে ঠিক করার জন্য সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারকে, অংশীজনকে এই আলাপ আলোচনার মধ্যে আনতে হবে এবং ড্রাফটটা চূড়ান্ত করার আগে সেটা দেখাতে হবে। কখনো কিন্তু দেখানো হয় না। অন্যান্য দেশের তুলনায়, যেমন আমি যদি ভারত থেকে বলি, শ্রীলঙ্কা থেকে বলি, আর সব দেশ থেকে যে মালয়েশিয়াতে লোক যায়, তার থেকে দেখা যায় যে বাংলাদেশ থেকে যে শ্রমশক্তি রপ্তানি হয়, যারা যাচ্ছেন তারা একটু মানে ওই যে বেতনের কথা বললেন মিজানুর রহমান সাহেব, বা কিংবা তারা মানে কাজ পাওয়ার যে যোগ্যতার যে জায়গাটা, সেখানে একটু পিছিয়ে থাকে। এটি কেন? সেটা হচ্ছে আমাদের এখানে তাদের যে পরিমাণ দক্ষতা অর্জন করার প্রয়োজন সেটা হয় না। ভাষাগত একটা জায়গা আছে, আপনি দেখবেন যে মানে শ্রীলঙ্কা বলেন বা নেপাল বা ভারত, সব জায়গাতেই বেসিক যে এডুকেশন, সেখানে তারা ইংরেজিতে কথা বলা চালিয়ে যেতে পারে, কিন্তু আইট, ইউগো এই টাইপের ইংরেজি কিন্তু ওখানে গ্রহণযোগ্য হবে না। ওখানে কিন্তু ব্যক্তি নিজেই সমস্যায় পড়বেন। এটা কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমের দুর্বলতা। এটা কিন্তু অভিবাসনের প্রশিক্ষণের সাথেও পুরোপুরি সম্পর্ক না ইংরেজি বলতে পারাটা। আর হচ্ছে যে চুক্তির জায়গাগুলোতে যে স্ট্রং জায়গাটা অন্যান্য দেশগুলো আছে, আপনি যে আশেপাশের দেশগুলোর কথা বলতেন, তারা কিন্তু এই সমঝোতা স্মারকের জায়গা থেকে একটা চূড়ান্ত চুক্তির জায়গায় অনেক আগে চলে গেছে। এবং এই যে আমি বললাম যে এগুলো কোনো গোপনীয় বিষয় না, এগুলো কিন্তু অনেক পাবলিক ডকুমেন্ট হিসেবে তাদের ওখানে আছে। এবং তারা যে লোক প্রেরণ করছে, কোনো কোনো ক্ষেত্রে তারা নিজেরা মালয়েশিয়াকে বলছেন যে ভাই আমি এখন লোক পাঠাবো না, তাই না? এরকমও আছে। কিন্তু আমাদের এরকম একটা কোনো একটা জায়গায় হীনমন্যতা আছে যে আমরা মানে ওদের দয়ার জন্য অপেক্ষা করছি। মালয়েশিয়ারে কিন্তু আমাদের কর্মী প্রয়োজন আছে, না হলে তারা আমাদের সাথে নেগোশিয়েট করে কেন? এটা উইন উইন একটা ব্যাপার। এখন উইন উইন জায়গায় আমাদের কিন্তু, আমি যেই জন্য বললাম যে আমাদের এই যে কূটনীতি, অভিবাসন কূটনীতি,
মাইগ্রেশন ডিপ্লোমেসি, এইটাতে আরও দক্ষতা বাড়াতে হবে এবং টেকনিক্যাল লোকজনকে ইনভলভ করতে হবে। যে মিজান ভাইদের মতো যারা আছেন তাদেরকে ইনভলভ করতে হবে আলোচনায়। ঠিক আছে, সিদ্ধান্ত দুই সরকার নেবে, কিন্তু ডকুমেন্টের উপরে কমেন্ট কিন্তু আমরা করতে পারি, তারপরে দুই সরকার চিন্তা করুক যে আমরা কোনগুলো রাখবো বা না রাখবো। এখানে যখন ওটা একভাবে হয়ে যায় কোনোভাবে, অতীতে যেটা হয়েছে আমরা এরকমও শুনেছি, মিজান ভাই আমাকে কারেক্ট করবেন আমি যদি ভুল বলি, আমি শুনেছি যে কপি পেস্টও হয়েছে পুরোনো ডকুমেন্ট থেকে, পুরোনো এমওইউ থেকে নতুন এমওইউ। কাজে এখন যদি আবার নতুন এমওইউর জায়গায় আবার আগেরটার থেকে কপি পেস্ট হয়, সেটা কিন্তু ভুল হবে। ভেতরের জিনিসগুলো তো কিছুই পাল্টালো না, সুযোগগুলো তো থেকে গেল, খামতিগুলো তো থেকেই গেল। আবারও ফিরবো আপনার কাছে আসিফ মুনির, আমি চলে যাই মিজানুর রহমান আপনার কাছে। এবার যে শ্রমশক্তি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যাবে, এবং আপনি বিরতির সময় একটা কথা বলছিলেন যে সরকারিভাবে গেলে আমরা একটা জিনিস খেয়াল করি যে সরকারিভাবে গেলে খরচটা কম হয়, বেসরকারিভাবে গেলে খরচটা বেশি হয় এবং অনেক বেশি হয়। এটির কারণটা একটু আপনি আমাকে বুঝিয়ে বলবেন। এবং সেই সাথে এবার যারা যাবেন মানে মানে তারা যে সবাই চাকরি পাবেন, মানে ওখানে গিয়ে চাকরিটাকে নিশ্চিত এরকম কোনো কিছু, যদি চাকরি না পান, যদি কাজ না পান, তবে তারা কার কাছে গিয়ে বলবেন যে আমরা কাজটা পেলাম না? এই অভিযোগের জায়গাটা তাদের আছে কিনা? আপনি যেভাবে, আমি দ্বিতীয় প্রশ্ন থেকে আমি শুরু করতে চাই, সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি প্রবাসী হিসেবে গিয়ে সঠিকভাবে কর্ম না পায়, তাহলে অবশ্যই রিক্রুটিং এজেন্সি সেটার জন্য দায়বদ্ধতার মধ্যে থাকবে। কিন্তু আপনি যখন দেখবেন যে একটা সমস্যা যখন তৈরি হয়, তখন সমাধান কিন্তু একটি হাতে হয় না সব সময়। একটি সমস্যা একটা ব্যক্তি সমস্যা করতে পারে, কিন্তু সেই সমস্যাটা সমাধান করতে একটা গোষ্ঠীর প্রয়োজন হয়। সেখানে আমি যে কোনো দেশের কথা বলেন, ওই দেশে গিয়ে ওই দেশের সরকারের সাথে কোনো ধরনের দেন দরবার কিংবা সরকারি সংস্থার সাথে কোনো ধরনের দেন দরবার কিন্তু রিক্রুটিং এজেন্সির মালিকরা করতে স্বাভাবিকভাবে পারে না। সেখানে অবশ্যই রাষ্ট্রীয় কিছু ইনভলভমেন্ট লাগে। সেখানে আমাদের ওই দেশের মিশন যদি আমাদেরকে সহায়তা করে, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, সেটি আমাদের দেশে এসে আপনারা শাসন করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে একটি কর্মী গিয়ে যখন সঠিকভাবে কাজ না পায়, 1 বছর পরে তার রেসিডেন্স পারমিটটা রিনিউ না হয়, তার বেতনটা ঠিক মতো না আসে, তাহলে তার পরিবার এবং সে দুই জায়গাতেই হুমকিতে পড়ে। এই প্রথমে হুমকিতে পড়ে সে নিজে, দ্বিতীয় হুমকিতে পড়ে তার যে পরিবার উনি ত্যাগ করে দেশের জন্য, নিজের পরিবারের জন্য উনি গেছেন। সেইখানে অবশ্যই আমাদের সরকার, আমরা এবং ওই দেশে আমাদের কিছু ল অ্যান্ড অর্ডারের কিছু লোকজন থাকতে হবে, কিছু লয়ার থাকতে হবে, অভিবাসন যারা এক্সপার্ট আছে, ওই দেশেও যারা এক্সপার্ট আছে তারা থাকবেন। একসাথে হয়ে যখন আমরা এই সমস্যাটা সমাধান করতে পারবো, তখন সেই সমস্যাটা ধীরে ধীরে কমতে থাকবে। বুঝতে পারবে যে বাঙালিরা এখন তাদের সমস্যা নিয়ে অবশ্যই সচেতন, এবং এই সচেতনতার মূল্য দিয়ে তাদেরকে সামনে থেকে আনতে হবে। আরেকটি কথা আসিফ ভাই বলেছেন যে আমাদের যে পরিমাণ কর্মী প্রয়োজন, সেই পরিমাণ কর্মী যাচ্ছে কিনা সেটি তো অবশ্যই আমরা দেখার চেষ্টা করি। কিন্তু যখন একটা পারমিশন বের হয়, কোটা বের হয়, কিংবা তার জন্য সে একটা অ্যাপ্লাই করে যে আমার 1000 লোকের দরকার, তখন কিন্তু মালয়েশিয়ান মিনিস্ট্রি বলেন, সৌদি আরবের মিনিস্ট্রি বলেন, যে কোনো দেশের মিনিস্ট্রি বলেন, সে কিন্তু তদারকি করে যে তার ফিনান্সিয়াল স্ট্রেংথ এতটুকু আছে কিনা, তার কাজের জায়গাটুকু এতটুকু আছে কিনা, তার রেসিডেন্স আছে কিনা, তার এই লোকগুলোকে কাজ করানোর মতো ক্যাপাসিটি আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই দেখা দরকার। দেখেন, আমাদের দেশে যখন একটা লোক বিদেশে যায়, তখন অনেকগুলো হাত ধরে কিন্তু আমাদের কাছে আসে। আবার আমরাও বিদেশে গিয়ে কিন্তু কিছু হাত ধরেই ওই কর্মস্থলে যাই। আমরা গিয়েই বুঝতে পারি না যে, ধরেন কোনো বিদেশি গুলশানেই আসলো, সে ওয়েস্টিনটা চেনার জন্য কিন্তু সে তার গুগলের সহায়তা নিবে। আমাদের দেশের যে কোনো কাজের পিছনে একজন না একজন বাঙালি থাকে, কিংবা ওই দেশি লোক থাকে, চাইনিজ থাকে, মালয়েশিয়ান থাকে। সেই লোকগুলোকেও আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব, সেগুলোও কিন্তু আমাদের সরকারের উচিত। ওই সরকারের সাথে কথা বলা, যে মিডলম্যান যাকে বলছি, মিডলম্যানকে আপনি ছুঁড়ে ফেলতে পারবেন না, না বাংলাদেশে ফেলতে পারবেন, না ডেস্টিনেশন কান্ট্রিতে ফেলতে পারবেন। উভয় দেশের সরকারেরই উচিত। আমাদের দেশের সরকার ইনিশিয়েটিভ নিয়েছে যে এই দেশের যারা মধ্যস্বত্বভোগী আছেন তাদের কিভাবে রেগুলারাইজেশন করা যায়, আমরাও সেটাকে সাধুবাদ জানাই। সরকারের সেটি করতে হবে, সেটি কারো মাথার উপরে দিয়ে দিলে হবে না। তো সেই ক্ষেত্রে যদি একজন কর্মীকে স্বচ্ছ, সুন্দর এবং
সঠিকভাবে আপনি সার্ভিসটা দিতে চান, তাহলে অবশ্যই দুই দেশের সরকারের সাথে এই ধরনের কথা বলতে হবে। আমাদের জন্য একটা কমিটি থাকতে হবে, সেই ধরনের সমস্যা সমাধানের জন্য একটা ক্যাপাবল মানে একটা টিম থাকতে হবে, তাহলেই কিন্তু আমরা সাকসেস হব। তাইলেই আমাদের দেশ এই মালয়েশিয়া যে আজকে খুলছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে একটা কিছু বাংলাদেশের জন্য নিয়ে আসতে পেরেছেন, এটির অবশ্যই একটি সুফল বাংলাদেশ। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এটাই এই মন্ত্রণালয়ের আন্ডারেই তো এই বিষয়গুলো দেখা হয় নাকি? তো সেক্ষেত্রে মন্ত্রণালয় কি কি কাজ করে? আমাদের মন্ত্রণালয় যা করেন অবশ্যই সঠিকভাবে করেন, কিন্তু মন্ত্রণালয়ের জন্য যে বাজেটটি দরকার, আমি জাস্ট একটি উদাহরণ আপনাকে দিব। আমাদের মালয়েশিয়ার দূতাবাসে ধরেন 4-5টি গাড়ি আছে। এই 5টি গাড়ি কি কি করে? তারা কি প্রোটোকলই দিবে, না সমস্যা সমাধানের জন্য ওই ফ্যাক্টরিতে দৌড়ায় যাবে? মালয়েশিয়ার দেশ আমাদের প্রায় 2.5টার সমান, বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি আছে, বিভিন্ন সমাধান আছে। আমাদের দেশের কর্মীগুলো মালয়েশিয়ার দূতাবাসে এসে জানাতে হয় যে আমি সমস্যায় আছি। আমি জানাতে পারছি না কেন? রিক্রুটিং এজেন্সি জানাতে পারছেন না। যদি এটা জানাই, তাহলে সরকার আমাকে চেপে ধরবে যে ওইখানে সমস্যা কেন হলো। বিষয়টা আমাকে চেপে ধরলে তো সমস্যার সমাধান হবে না। আমাকে বলা হোক তুমি এখন যাবা মন্ত্রণালয়কে সাথে নিয়ে, তোমার দূতাবাসকে সাথে নিয়ে এই সমস্যাটা সমাধান করো। ওই দেশে কি সমস্যা হয়েছে, কেন তারা পারমিশন দিয়েছে এত লোকের, কেন তাদের কাজ হচ্ছে না? এইগুলো তো আসলে আমাদের একার কাজ না। রিক্রুটিং এজেন্সিকে একটি কাজ করার পরিবেশ এবং সুযোগ তৈরি করে দিতে হবে। বাইরের সদস্যদেরকে এগিয়ে আসতে হবে, বাংলাদেশের যারা কর্মী তাদেরকে সমস্যার সমাধান করে একটি ভালো পরিবেশ দেওয়ার জন্য। এখানে কাউকে কেউ ব্লেম দিয়ে যে পার পাবে সেরকম সুযোগ নাই। আমাদের বর্তমান মন্ত্রী মহোদয় এবং আমাদের প্রধানমন্ত্রীর একটা একনিষ্ঠ মানে সিদ্ধান্তের কারণে, একটি বলিষ্ঠ সিদ্ধান্তের কারণে, একটি সুন্দর একটি স্টেপ নেওয়ার কারণে কিন্তু আজকে মালয়েশিয়া আমাদের কাছে আমাদের বন্ধ দুয়ারটা খুলে দিয়েছে। এটিকে আমরা সঠিকভাবে কাজে লাগাবো। আমাদের মন্ত্রী মহোদয় অনেক কষ্ট করেন এবং অনেক বেশি কাজ করার জন্য উনি প্রস্তুত আছেন। আমাদেরকে ডাকেন, বলেন, কথা বলেন, বিভিন্ন জিনিস জানতে চান, বুঝতে চান। আমি মনে করি আসিফ ভাই যে কথাটি বললেন যে ব্যবসায়ীদের সাথে বসে আসলে সমস্যাটা কোথায়, সেই সমস্যাটা প্রথমে উদ্ঘাটন করতে হবে, তারপরে আমাদের সমস্যা সমাধানের দিকে যেতে হবে। সেখানে এই সমস্যা সমাধান করার জন্য যাকে যাকে প্রয়োজন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজন, ওই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজন, ম্যান পাওয়ার এক্সপার্টদের প্রয়োজন, ওই দেশের যেই সংস্থা কিংবা যেই অ্যাসোসিয়েশনের সদস্য আমার জন্য সমস্যা সৃষ্টি করছে, সেই অ্যাসোসিয়েশন পর্যন্ত আমাদের যাইতে হবে। আমাদের দূতাবাসকে ইনভলভ করতে হবে। ওই দেশে পুলিশে কথা বলার মতো এখতিয়ার আমার থাকতে হবে। আমার লোকের বেতন দেয় না, সেই লোকের বেতনটা উঠায় দেওয়ার মতো যেই মানে সাহসিকতা কিংবা পদক্ষেপ, সেটি নেওয়ার মতো আমাদের শক্তি থাকে। এই প্রবলেমগুলোই কিন্তু আসলে আমাদের যারা শ্রমিক ভাই বোনেরা যায় দেশের বাইরে, তারাই কিন্তু এই প্রবলেমগুলোই ফেস করছে। আমি আরো একটা বিরতি নিব, বিরতির পরে এসে আপনাদের কাছে আরো বিস্তারিত জানবো। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। খুললো মালয়েশিয়া শ্রমবাজার, এবং এই শ্রমবাজার খোলার সাথে সাথে গত 2 বছর বন্ধ ছিল। আমরা জানি যে দেশের প্রত্যন্ত এলাকা থেকে এখন মানুষ মালয়েশিয়া যেতে চাইবে, যারা দেশের বাইরে নিজেদের ভাগ্যটাকে পরীক্ষা করতে চায়। তো সেই সাথে কিন্তু এই যে দুর্নীতির বিষয়গুলো কিংবা সিন্ডিকেশনের বিষয়গুলো এই আলোচনায় উঠে এসেছে। আমরা মনে করি যে এই আলোচনা অবশ্যই যারা প্রত্যন্ত অঞ্চল থেকে দেখবেন, পরবর্তীতে এখন দেখুক বা পরবর্তীতে দেখুক, তাদের কাজে লাগুক বিষয়টা। আমি একটু চলে যাই আসিফ মুনিরের কাছে। দুর্নীতির জায়গাগুলো কোন কোন জায়গায়? মানে এই যে বাংলাদেশ থেকে শ্রম শক্তি রপ্তানি করা হবে মালয়েশিয়াতে, সরকারিভাবে যেটা করা হচ্ছে সেখানেও আমরা দুর্নীতির গন্ধ পাই। বেসরকারিভাবে যখন যাই তখন তো সেখানে দুর্নীতি থাকেই। কোন কোন জায়গা থেকে এখন যারা শ্রমিক ভাই বোনেরা যাবে তাদেরকে সজাগ থাকতে হবে বলে আপনার মনে হয়? এখানে শুধু তারা সজাগ থাকলে আসলে হবে না। কারণ যেমন একটা হচ্ছে যে তাদের যে অনেক ব্যয়ে যেতে হয়, হ্যাঁ, এটা একটা বড় জায়গা, যে একটা বেশি টাকা দিয়ে যেতে হয়। আরেকটা হচ্ছে যে ওখানে গিয়ে কাজ না পাওয়া।
এখন এই দুটোর ক্ষেত্রেই কিন্তু উভয় সরকারের একটা ভূমিকা থাকবে। এখন ব্যক্তি ঠিক আছে, ব্যক্তি নিজের কন্ট্যাক্ট হোক, সোশ্যাল মিডিয়া, পরিচিত লোকজনদের মাধ্যমে খবর নিয়ে জানতে পারেন যে কোন জায়গায় কাজ আছে না আছে, কিন্তু দিনের শেষে কিছুটা হচ্ছে রিক্রুটিং এজেন্সিদের মাধ্যমে, যেহেতু তারা এই ব্যবসাটার সাথে জড়িত। আর বাকিটা হচ্ছে যে অন্তত যখন সরকার অ্যাপ্রুভাল দিচ্ছে, ধরা যাক যে 100, 200, 500, 1000, 5000 যতজনকে অনুমোদনটা দিচ্ছে সরকার, সেটা কিসের ভিত্তিতে দিচ্ছে? এটা তো শুধুমাত্র কাগজ দেখে না, তাই না? তাদের একটা ভেরিফিকেশনের ব্যাপার আছে। তো এখানে অন্তত তারা যদি সচেতন ওই জায়গাটায় হতে পারেন যে তারা কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করবেন যে আপনারা কি নিশ্চিত কিনা, অথবা যাকে তিনি টাকাটা দিচ্ছেন তাকে জিজ্ঞেস করবেন যে নিশ্চিত কিনা, আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি যেখানে যাচ্ছি সেখানে আমি কাজ পাবো। আমরা যেটা বুঝি, যারা যেতে চান তারা অনেক সময় কষ্ট করে হলেও বেশি টাকা দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, কিন্তু তিনি চান কাজের নিশ্চয়তা, তিনি চান তার বেতনের নিশ্চয়তা। তো সেইটার ব্যাপারে তাদের কিছুটা সচেতন হওয়া, যে শুধুমাত্র মানুষের মুখের কথাটাকে বিশ্বাস না করা, সেটা কোনো একটা প্রমাণ দেখা। এবং এই প্রযুক্তির যুগে চাইলে রিয়েল টাইমে কিন্তু দেখানো সম্ভব যে একটা কারখানায় কোনো একটা জায়গায় কাজ হচ্ছে, বা কোনো একজন বাংলাদেশি ভাইয়ের সাথে কথা বলিয়ে দেওয়া। এখন সেটা রেকর্ডেডও হতে পারে, সেখানেও অনেক সময় দুর্নীতির ব্যবস্থা বা সুযোগ নেওয়া যেতে পারে, কিন্তু তারপরেও সেটুকু সচেতনতা একজন ব্যক্তির তৈরি হয় যে তিনি নিজে একটু খোঁজ খবর করবেন, কর্তৃপক্ষ হোক, রিক্রুটিং এজেন্সি হোক, অথবা মধ্যস্বত্বভোগী, তার সাথে কথা বলে তিনি জেনে নেবেন যে আসলে কাজটা সেখানে আছে কিনা। আর টাকার ব্যাপারটা কিন্তু আসলে তার নিজের পক্ষ থেকে করার ব্যাপারটা খুব কম। এখানে যেটা দরকার যে একটা গ্রহণযোগ্য ব্যয় কত হতে পারে সেই জায়গাটা নিশ্চিত করতে হবে। সেখানে তার যাত্রাপথের যে খরচ সেটা আছে, অন্যান্য যে আনুষঙ্গিক খরচ, পাসপোর্টের খরচ আছে, কিন্তু আমরা দেখি যে এগুলো প্রত্যেকটাই একটা প্যাকেজ ডিল হিসেবে অনেক সময় মধ্যস্বত্বভোগীরা নেন, এবং ব্যক্তিও অনেক সময় ওইটার বেশি ঝামেলায় যেতে চান না, মনে করেন যে ঠিক আছে একটু বেশি টাকা দিয়ে হলেও একবারে সব কাজটা হয়ে যাক। মানে ঝামেলা নাকি অজ্ঞতা? দুটোই। কারণ গ্রামের মানুষরা তো আসলে এটা ঝামেলা কি অজ্ঞতা? এখন ধরেন অজ্ঞতা মানে কি, এখন তো ধরেন আমরা যদি বলি যে টেকনোলজির সুবিধা নেওয়া, ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে উনি যদি বলেন যে ভাই আমার পাসপোর্টের রেজিস্ট্রেশনটা করতে চাই, অনলাইনে কিন্তু করতে পারেন, তাহলে সেখানে সচেতনতার ব্যাপারটা দরকার। এটা কিন্তু ইউনিয়ন পর্যায়ে সম্ভব। আমি বলছি না যে তাকে উপজেলায় বা জেলায় যেতে হবে। এখন জেলার জনশক্তি অফিস যেটা বলা হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সেটা তো ডেমো, সেটা তো হচ্ছে জেলা পর্যায়ে, সেটা কিন্তু ওটা ওই পর্যায়ে নাই। এখন ওই ব্যক্তি যদি ইভেন তার ভিসাটাও জেনুইন কিনা চেক করতে চাইলে কিন্তু সেই ইউডিসিতে যেতে পারেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারে। কিন্তু এটার সচেতনতা তৈরি করা হয়নি, সেটা সরকারের দিক থেকেও হয়নি। অনেক সময় এনজিওরা যারা কাজ করেন কিন্তু ওটা খুব একটা সচেতন না। একজন ব্যক্তি চিন্তা করেন না যে আমি ইউনিয়ন পরিষদ অফিসে গেলে বা ইউডিসির কাছে গেলে এটা নিশ্চিত হতে পারবো। ওই সচেতনতা তৈরির একটা প্রক্রিয়া থাকতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু যেটা হয় যে কস্টগুলো নিজেই কিন্তু কিছু কমিয়ে নিয়ে আসা যায়। একজন ব্যক্তি যদি নিজেই বোঝেন যে তার বেশি কিছু করা লাগবে না, তার নিজের লেখাপড়াও জানা লাগবে না, তিনি একজন কোথাও যাবেন যেখানে গিয়ে বলবেন যে ভাই পাসপোর্টের অনলাইনে আমাকে একটু রেজিস্ট্রেশনটা করিয়ে দেন, ওই সচেতনতা থাকলে তিনি করতে পারবেন, এবং তারপরে পেমেন্টটা অ্যাকচুয়াল যে প্রাইস তাই দিতে হবে। এই করে করে কিছুটা কিন্তু কমানো সম্ভব, কিন্তু দিনের শেষে ওভারঅল কস্টটা এটা কিন্তু দুই সরকার এবং রিক্রুটিং এজেন্সিটা মিলে ঠিক করতে হবে যে অ্যাকচুয়াল ব্যয়টা কত। এখন পর্যন্ত কিন্তু সেটা নাই, এবং এটার কিন্তু এখন পর্যন্ত অনলাইন বা আমরা বলতে পারি যে কোনো রসিদ ভিত্তিক সিস্টেম হয়নি। এখানে ক্যাশ টাকা অথবা একেবারে আনঅফিশিয়ালি দেওয়া হচ্ছে। এখন সেটা একটা ভালো দিক আছে যে গত বছর একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, একটা ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে, কিন্তু সেখানে সব কিছু এই অভিবাসনের পুরো প্রক্রিয়াটাকে এখনও নিয়ে আসা যায়নি। আমরা আশা করবো যে ভবিষ্যতে সেইটা হবে যে প্রত্যেকটা ব্যক্তির টাকা হলেও সেটার একটা রসিদ থাকবে বা সেটার একটা কোনো সিস্টেমে অনলাইনে থাকবে, যাতে করে ক্লিয়ারলি বোঝা যায় যে এই ব্যক্তির এই খরচ হচ্ছে। এখানে যেহেতু স্বচ্ছ খরচের কোনো তালিকা নাই অথবা রেকর্ডটা নাই, সেই জন্য কিন্তু অনেক বেশি টাকাটা দিতে হয়। ওকে, অসংখ্য ধন্যবাদ আসিফ মুনির। আমি চলে যেতে চাই মিজানুর রহমান আপনার কাছে, এবং খুব বেসিক একটা জিনিস, মানে ওই যে সংখ্যার একটা কথা বলেছিলাম যে কত সংখ্যক হতে পারে, আপনি বলেছেন যে আসলে তাদের যতখানি প্রয়োজন ততখানি নেবে। কোন শ্রেণীর শ্রমশক্তি রপ্তানি হবে সেরকম কোনো কিছু ধারণা আছে কিনা? আমি এখানে আপনার কথার মাঝে দুইটি জিনিস আমি আমার মনে রেখেছিলাম। একটি হচ্ছে কোন ধরনের লোক আমরা পাঠাই, আর দ্বিতীয়টি হচ্ছে কত সংখ্যক লোক পাঠাই। দেখেন, আমরা যারা জনশক্তি প্রেরণকে একটি ব্যবসার জায়গায় নিয়ে গেছি, আমাদের কাছে সংখ্যাটা অনেক বড় বিবেচ্য বিষয়।
সরকারের কাছে রেমিটেন্সের দিক থেকে এটি অবশ্যই বিবেচ্য বিষয়। 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে আমরা প্রায় 4,76,000 লোক প্রেরণ করেছি, তার রিটার্ন হচ্ছে আমাদের গত 2 বছর প্রায় $3 বিলিয়ন বেশি তারা দেশে প্রেরণ করেছেন। এটি বৈধ পথে, অনেকেই আবার অবৈধ পথে অনেক কিছু পাঠান, সেটি আমরা জানতে পারি না। এই বৈধ পথটাকে যদি আপনি প্রত্যেকটি কর্মী যে কি পরিমাণ বেতনে গেল এবং সে কি পরিমাণ টাকা পাঠালো কি পাঠালো না, এই বিষয়গুলোকে যদি মাথায় রেখে আমাদের দূতাবাস এবং আমাদের সরকার প্রবাসী কার্ড দিচ্ছে এখন, এগুলো নিয়ে আমরা কাজ করি, তাহলে আমাদের রেমিটেন্সকে সঠিক পথে আনলে এই 30 বিলিয়ন, আমি আপনাকে কথা দিতে পারি ইনশাল্লাহ যে উইদিন 2-3 মান্থ আমরা 60 বিলিয়ন পাবো। আচ্ছা, একটি হচ্ছে একটি দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে আপনারা যখন লিগ্যাল ওয়ে, আমরা যখন কাজটা করি, তখন আমরা কিন্তু একটা জিনিস চিন্তা করি যে আমরা কোন ধরনের কর্মীকে আমরা পাঠাচ্ছি। ভাইয়া যে কথাটি বললেন যে স্কিলের, আমাদের দেশের কমিউনিকেশন স্কিল কত দুর্বল, সেটি যদি একজন মানুষ যে কোনো মফস্বল থেকে এসে ঢাকার গুলশানে যখন আসে, আপনার অফিসের বিভিন্ন জিনিস ব্যবহার করে, ইভেন টয়লেটটি যখন ব্যবহার করে, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা কোন ধরনের লোককে পাঠাচ্ছি। এখন আমরা ধরেই নেই যে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ফিলিপিন, এই 3টি দেশ থেকে বিভিন্ন ধরনের হাই স্কিল লোক যায়, পাকিস্তান থেকে সেমি স্কিল লোক যায়। আর আমরা যে লোকগুলো পাঠাচ্ছি, যে লোকগুলো আসলেই আমাদের দেশে কোনো কর্ম করতে পারে না, তাদের মানে স্কিল নেবার ক্ষেত্রে, আগ্রহের ক্ষেত্রে মানে কোনো ধরনেরই কোনো আগ্রহ নেই। কেন নেই? কারণ তার প্রতিটা দিন কোনো না কোনো ভাবে শ্রম বিক্রি করে সে তার সংসার চালায়, সে ইচ্ছা করলেই একটা মানে ট্রেনিং নিতে পারে না। সেই দিক বিবেচনা করে আমাদের ডেমো অফিস যেগুলো আছে তাদেরকে নতুন করে সাজাতে হবে। আমরা বলার চেষ্টা করছি যে আমাদের ইউনিয়ন ডিজিটাল স্টেশন যেটি, সেন্টার যেটি, তাকে আমি ইনক্লুড করার জন্য। আসলে কি আমাদের দেশে সেই প্রতিনিধিরা আমাদের সেই ধরনের লোকগুলোকে ক্যাপাবল করতে পারবে যারা সঠিকভাবে বিদেশে যেতে পারবে? তাদের একটি চিন্তা ভাবনা থাকে যে আমরা একজন লোককে ধরে কিংবা গ্রামের মাতব্বরকে ধরে, অমুক মেম্বরকে ধরে, অমুক নেতাকে ধরে যদি আমরা এই অফিসে গিয়ে টাকাটা দেই, কিংবা উনি যে অফিসে টাকাটা দিবেন সেই অফিসে টাকাটা দিলে সেই টাকাটা সিকিউর উনি উঠায় দিতে পারবেন। আসলে কোনো রিক্রুটিং এজেন্সি যখন পাসপোর্ট নেয়, টাকা নেয়, তখন তার দায়বদ্ধতা মিনিস্ট্রিতে থাকে, বিএমইটিতে থাকে। আমরা মানে সকলভাবেই তাদের অনুশাসনে থাকি। আমরা ইচ্ছে করলেই যে কোনো টাকা নিয়ে টাকাটা মেরে দিব সেই সুযোগটা থাকে না, যেটি মধ্যস্বত্বভোগীদের হাতে বিভিন্নভাবে ব্যয় হয়ে যাচ্ছে। সেই টাকাগুলো কিন্তু সে ইচ্ছে করলে কমিয়ে আনতে পারে। আসিফ ভাই যে কথাটি বলেছেন, এটি কিন্তু সচেতনতার ব্যাপার। আমি আইএলএর সাথে একটি কাজ করতে গিয়ে, কর্মশালা করতে গিয়ে আমাদের রেহনুমা আপার সাথে আমাদের অনেক ধরনের আলাপ আলোচনা করা হচ্ছিল। তখন আমি শুধু একটি কথা বলেছিলাম যে আমাদের ডেমো এবং আমাদের 110টি আছে আমাদের ট্রেনিং সেন্টার, এই ট্রেনিং সেন্টারগুলোর সাথে কোনো না কোনোভাবে রিক্রুটিং এজেন্সিকে জড়িত করা হোক। আজকে দেখেন, আমরা ঠিকভাবে ফিমেল মাইগ্রেশনটাকে হ্যান্ডেল না করার কারণে, যেখানে আমরা 2.5 থেকে 3 লক্ষ ফিমেল মাইগ্রেন্ট করতে পেরেছি সৌদি আরবের মতো দেশে, আজকে আমাদের সেই সংখ্যাটি নেমে আসছে অনেক নিচে, প্রায় 10-12 হাজার, 15 হাজারে। তো সেটি তো আমাদের দেশের ক্ষতি। আমাদের মিডিয়া কিভাবে সংবাদটুকু উপস্থাপন করবেন, আমাদের পত্রিকাগুলো কিভাবে সংবাদটুকু উপস্থাপন করবেন, আমাদের নেতানেত্রীরা কিভাবে সংবাদটুকু উপস্থাপন করবেন, আর আমরা যেভাবে সংবাদটুকু উপস্থাপন করব, তাদের মধ্যে কিন্তু বিস্তর একটা ফারাক রয়েছে। আমরা মাঠে কাজ করি, আমরা জানি যে এখানে সমস্যাটা কি এবং সমস্যার সমাধান কোথায় করতে হবে। আমি 2019 সালে যখন জয়েন্ট কমিটির মিটিং হয় সৌদি আরবের রিয়াদে, তখন আমি শুধু বলেছিলাম আমাদের 2টি কাজ করে দেন স্যার। আমাদের তখন সেলিম রেজা স্যার ছিলেন, বলেছিলাম স্যার আমাদেরকে 2টি কাজ করে দেন। এক হচ্ছে মহিলা মাইগ্রেন্টদের প্রত্যেকের ফোন থাকতে হবে, তাদের ইমো থাকতে হবে, ইমোটা সেট করে তাদের যেতে হবে, এটি করে দেন। দ্বিতীয়ত
একটা খুব ভালো একটি সিস্টেম আছে মোসানাত সিস্টেম। সেই মোসানাত সিস্টেমে চাকরির যে বেতনটা দিবে সেটি বেতনটি ব্যাংকে দিবে 80%, তার হাতে দিবে 20%, এবং বেতনটি যে পাঠিয়ে দিয়েছেন তার একটি রিসিট আছে, সেটি সরকারের সেই মোসানাতে আপনি আপলোড করে দিবেন। সমস্যা কিন্তু সেখানেই শেষ হয়ে যেত। আজকে আমাদের মতো যারা সরাসরি কাজ করেছি, যারা সরাসরি রিক্রুটমেন্টের সাথে জড়িত, মার্কেটিং এর সাথে জড়িত, যারা দেশ বিদেশ চড়ে বেড়াচ্ছি, তাদেরকে অবশ্যই ভালোবেসে আন্তরিকতার সাথে যদি আমাদের মিনিস্ট্রি মানে আমাদেরকে নিয়ে বসে একসাথে কাজ করি, তাহলে সমস্ত ধরনের সমস্যার সমাধান আমরা না করতে পারলেও যেগুলো চোখে পড়ার মতো সমস্যার সমাধান, সেটি মিনিমাম 80% সমস্যার সমাধান আমাদের মন্ত্রণালয় এবং আমাদের ব্যবসায়িক সমাজ যদি একত্রিত হয়ে কাজ করে এবং আন্তরিকতার সাথে কাজ করে, দেশের জন্য কাজ করে, তাহলে সমস্যার সমাধান সম্ভব। মিজানুর রহমান, আমি কি আপনাকে এই প্রশ্নটি করেছিলাম? আমি কি উত্তর পেয়েছিলাম? আমার মনে পড়ছে না, আপনি যদি একটু ইনক্লুড করতেন। সেটি হলো যে ওই যে বললাম যে সরকারিভাবে লোক নেওয়ার পরও চাকরির নিশ্চয়তা মানে অনিশ্চয়তা থেকে যায় কিনা, এই প্রশ্নটির উত্তর কি আমি পেয়েছিলাম? আমার মনে হয় আমি একটু টাচ করেছিলাম। আমি যেটি বলেছিলাম সেটি হচ্ছে মিনিস্ট্রি অবশ্যই আমাদের মানে সঠিকভাবে সকল লোক যাতে কাজ পায়, বাংলাদেশের মিনিস্ট্রি সেখানে আগ্রহের কোনো কমতি নেই। এটা তাদের স্বভাবতই থাকবে, কারণ এটাই তাদের মান সম্মানের ব্যাপার। বাংলাদেশের নাই, কিন্তু যেখানে পাঠাচ্ছে আমি সেখানে কিন্তু মানে যেখানে কাজটি করতে হবে সেটি হচ্ছে ডেস্টিনেশন কান্ট্রির হোম মিনিস্ট্রির সাথে যারা ভিসাটা দিচ্ছেন, পারমিশনটা দিচ্ছেন, এবং তাদের ওই সকল অ্যাসোসিয়েশনের সাথে, ওই সকল ফ্যাক্টরি মালিকদের সাথে আমাদের বসতে হবে, যারা বিভিন্নভাবে বাংলাদেশিদের অনেকের দ্বারা প্রলোভিত হয়ে বিভিন্ন অধিক সংখ্যক লোক নিয়োগ করে, পরে তারা কাজ দিতে পারে না। এই জায়গাটিতে মালয়েশিয়ার অনেক বড় কাজ করার আছে। আমাদের সরকারের মালয়েশিয়ার কাছে অ্যাপ্রোচ করার দরকার আছে। আমি যতটুকু জানি এই মানে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই, নেক্সট উইকেই আমাদের জয়েন্ট কমিটির মিটিং আছে। সেখানে যদি আমরা এই জিনিসটাকে রাইজ করতে পারি, এই জিনিসটাকে বলতে পারি যে অন্তত পক্ষে তোমাদের যে পরিমাণ কর্মীর দরকার, যদি কেউ 1000 কর্মী চায়, তাকে ভেঙে ভেঙে কর্মী আনার জন্য তুমি অনুমতি দাও। এতে হয় কি, আমরা বুঝতে পারি যে ওই লোকের কতটি লোকের দরকার, ওই ফ্যাক্টরির কতটুকু লোকের দরকার, তারা কি আদৌ ঠিক মতো কাজ পেয়েছে কিনা, এবং সাথে সাথে মিনিস্ট্রি যাতে প্রত্যেকটি লোকের পারমিশন হয়েছে কিনা, স্যালারি দিয়েছে কিনা, তাদের রেসিডেন্স ঠিক মতো আছে কিনা, এবং তারা ওই কোম্পানিতে কাজ করছে কিনা, এটিকে নিশ্চিত করা। যদি না করে থাকে, অন্য কোনো কোম্পানিতে তাদেরকে ট্রান্সফার করা। অনেকেই আছে যাদের অনেক লোক দরকার, কিন্তু মিনিস্ট্রির সাথে তারা এই ঝই ঝামেলায় যাবে না, এই জন্য পারমিশন বের করবে না। তখন আমাদেরকে সাথে নিয়ে, মিশনকে সাথে নিয়ে, ওই মিনিস্ট্রিকে আমরা সাথে নিয়ে, ওনাদেরকে সঠিকভাবে অ্যাপ্রোচটা করে আমরা এই লোকগুলো কিন্তু মানে একটা কাজের ব্যবস্থা করা, শৃঙ্খলার মধ্যে আনা, এটা সহজ হয়। অসংখ্য ধন্যবাদ মিজানুর রহমান, আসিফ মুনির, দুজনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। দর্শক যারা এতক্ষণ ছিলেন দেশ সম্প্রতিকের সাথে, আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।